আলোচনার মূল বিষয় হল জুলাই সনদ বাস্তবায়ন কেন প্রয়োজন। অনেকেই প্রশ্ন করে থাকেন যে জাতি জুলাই সনদ বোঝে না, তারা চায় হল নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন। আমিও বলছি নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন, কিন্তু সেই জুলাই সনদে কি উল্লেখ আছে তা যদি আমরা ভালো করে বুঝতে না পারি, তাহলে হয়তো কোন প্রেক্ষাপটে নির্বাচনটি হবে সেটি আমরা মিস করে যাব। দেখুন কি উল্লেখ আছে জুলাই সনদে। জুলাই সনদে উল্লেখ আছে যে বাংলাদেশে একটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। একটি হবে উচ্চকক্ষ, একটি হবে নিম্নকক্ষ। উচ্চকক্ষের সদস্য হবে 105 জন এবং সেখানে আনুপাতিক হারে এই উচ্চকক্ষের সদস্য সংখ্যা নির্ধারিত হবে। এই প্রস্তাব করেছেন ঐক্যমত্য কমিশন। আলোচনা হয়েছে, কিছুটা ডিসেন্টিং সহ অ্যাপ্রুভ হয়েছে। দ্বিতীয় প্রশ্ন এসে দাঁড়িয়েছে, একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কিংবা থাকতে পারবেন না। তৃতীয় প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে সংসদে যে স্পিকার হবে নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে, আরেকজন থাকবেন ডেপুটি স্পিকার। ওই ডেপুটি স্পিকার হবেন বিরোধী দল থেকে নির্বাচিত। আরেকটি বড় প্রশ্ন, তত্ত্বাবধায়ক সরকার কেমন করে গঠিত হবে, এটিরও সুনির্দিষ্ট রূপরেখা জুলাই সনদে উল্লেখ করা হয়েছে। সংসদীয় কমিটিতে বিরোধী দল থেকে স্ট্যান্ডিং কমিটিতে সভাপতি নির্ধারণ করা হবে এবং সংবিধান সংশোধন কি করে হবে, সংবিধানের মূল নীতিগুলোর মধ্যে কি কি পরিবর্তন আসবে, সংবিধানের 70 অনুচ্ছেদে কি পরিবর্তন আসা জরুরি। এই যে বড় ধরনের ম্যাসিভ পরিবর্তন, এটি মূলত রাষ্ট্র কাঠামোতে একটি সহনশীল পরিবেশ তৈরি করার জন্যই এই আলোচনাগুলি হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে। এই পরিবর্তনগুলো আমাদের যদি আমরা করতে না পারি, তাহলে আবার ঘুরে ফিরে সে ফ্যাসিজম আসার সম্ভাবনা থেকে যায়। এই জন্যই সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, গণসংহতি সমিতি, সংহতি আন্দোলন, তারপরে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছেন, সকলেই দিনের পর দিন আলোচনা করেছেন, করে ঐকমত্যে পৌঁছেছেন যে এই কাজগুলো আমাদের পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার পর যে নতুন সংসদ গঠিত হবে, সেই সংসদ সত্যিকার অর্থেই জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশের ভিত্তিতে যদি গঠিত হয়, তাহলে বাংলাদেশের যে নতুন যাত্রা সেটি টেকসই হবে, উন্নত হবে এবং আমরা ক্ষমতার ভারসাম্য বজায় রেখে গণতান্ত্রিক ব্যবস্থায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারব। অনেকেই বলেন এই সনদ জরুরি কেন? তাহলে কি জরুরি না? এটা উচ্চকক্ষ নিম্নকক্ষ চাই না আমরা? এই জন্য তো জরুরি। এই জন্য জরুরি যে একজন ব্যক্তি যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিধান কি ইন্ট্রোডিউস করা জরুরি নয়? নিশ্চয়ই জরুরি। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবেন, নিশ্চয়ই জরুরি। না হয় ক্ষমতার ভারসাম্য কি করে রক্ষা হবে? একইভাবে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য প্রস্তাব করা হয়েছে, তা কি করে রক্ষা হবে যদি আমরা এই পরিবর্তনগুলো এখন করতে না পারি? একই সাথে সংবিধানের 70 অনুচ্ছেদে যে পরিবর্তনের কথা বলা হয়েছে, তা কি করে সংগৃহীত হবে? তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যে বিধান আলোচনা করে ঠিক করা হয়েছে, এটি কি করে বাস্তবায়িত হবে? নারীর ক্ষমতায়ন সংক্রান্ত যে বিধানগুলোকে আমরা একমত পোষণ করেছি, তা কি করে বাস্তবায়িত হবে? অনেকেই বলছেন কেন জরুরি? এগুলো তো জরুরি। রাষ্ট্র কাঠামোতে সাংবিধানিকতায় এবং রাষ্ট্র কাঠামোর যে 3টি অর্গান আছে, এই 3টি অর্গানের মধ্যে কি করে এই ব্যালেন্সটা মেনটেন করা হবে, এটি কি বাস্তবায়ন জরুরি নয়? একই সাথে প্রধান বিচারপতি কে হবেন, এই মর্মেও একটি ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সিনিয়রিটি ক্রস করা যাবে কি যাবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, কর্মে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি প্রধান বিচারপতি হবেন কি হবেন না, এখানেও তো একমত হয়েছে। আচ্ছা, যারা আমরা এখন এই কথা বলছি যে এটাকে বাস্তবায়ন না করে পার্লামেন্ট নির্বাচন করতে চায়,
তারা কি এই বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ মনে করেন না? এই বিষয়গুলো যদি ইমপ্লিমেন্টেশন না হয়, তাহলে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তা কি বাস্তবায়িত হবে? আমরা যে আরেকটা স্বৈর শাসন থেকে মুক্তি পেতে চাই, তা কি সম্ভব হবে? আমরা যে আরেকটা জনগণতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, সেখান থেকে কি মুক্তি পাবো? নাকি আবার ছাত্র জনতার রাস্তায় নামতে হবে, আবার রক্ত দিতে হবে, তারপরে আমরা আরেকটা ব্যবস্থার পরিবর্তন করব? তাই কি? তাই যদি আমরা না চাই, তাহলে গণ অভ্যুত্থান থেকে আমরা কি শিক্ষা নিলাম? আমরা তো শিক্ষা নিয়েছি রাষ্ট্রীয় মেকানিজম বা কাঠামোর মধ্যে কতগুলো পরিবর্তনের সূচনা আমরা করতে চাই, যে পরিবর্তনগুলোর কারণে রাষ্ট্রটি নিজেই যেন একটি স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেই জন্য আমরা একটা ব্যালেন্স মেকানিজম তৈরি করতে চাই সাংবিধানিক ক্ষমতা বন্টনের মধ্য দিয়ে। হ্যাঁ, সাংবিধানিক ক্ষমতা বন্টন করলেই কি সব হয়ে যাবে? এই আর্গুমেন্ট কেউ কেউ করছেন। হবে না। কিন্তু সাংবিধানিক ক্ষমতা বন্টন না করলে কি হয়ে যাবে? কিভাবে হবে? আগামী যে পার্লামেন্ট নির্বাচন হবে, এই নির্বাচনের পরে কি সাংবিধানিকভাবে সরকার গঠিত হবে না? অবশ্যই হবে। তাহলে সেই সংবিধানের মধ্যে এই বিষয়গুলো যদি ইনক্লুড না থাকে, তাহলে কি প্রক্রিয়ায় গঠিত হবে? এই জন্য আমি আজকে আপনাদেরকে বলছি, জুলাই সনদ বাস্তবায়ন আমাদের জাতীয় জীবনের গণতন্ত্রকে এস্টাবলিশ করার জন্য, জুলাই আকাঙ্ক্ষাকে এস্টাবলিশ করার জন্য এবং গণ অভ্যুত্থানের স্পিরিটকে মূল্যায়ন করার জন্য সকলের দরকার। কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি না, বাংলাদেশের জন্য দরকার, 18 কোটি মানুষের জন্য দরকার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য দরকার। রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তনের সূচনা করা দরকার। দেখবেন সত্যি যদি তা আমরা পারি, তাহলে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তনের কারণে একটি নতুন সিস্টেম এবং ওয়ার্ডার ডেভেলপ করবে। ওই ওয়ার্ডারে আমরা সকলেই বেনিফিটেড হবে। কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের পক্ষেও যাবে না, বিপক্ষেও যাবে না, বাংলাদেশের জনগণের পক্ষে যাবে। এই জন্যই তো আমরা বলছি, এটিকে আমাদের নিজস্ব কোনো উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নয়। আমরা যে বলছি, এটি অন্তর দিয়ে উপলব্ধি আশা করি সকলেই করবেন। একটি সমাধান আগামীকালকে থেকে 7 তারিখের মধ্যে হোক, বাস্তবায়নের জন্য আইনি কাঠামো ডিক্লেয়ার করা হোক, একই সাথে নির্বাচনের দিনক্ষণ ঠিক করে জাতি হিসেবে আমরা সকলে মিলে নির্বাচনের দিকে অ্যাটেনশন দেই। নতুন পার্লামেন্ট গঠিত হোক, গণভোট সিস্টেমটা এখানে ইনক্লুড থাকুক, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একটা আংশিক ব্যবস্থাপনাও থাকতে পারে। এরই মধ্য দিয়ে এই চ্যাপ্টার আমরা ক্লোজ করি, নতুন চ্যাপ্টারে পদার্পণ করি। আশা করি সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।